যারা আওয়ামী লীগের ছায়াতলে ছিলেন, অনেকে দেশ ছাড়লেও এখনো অনেকে দেশেই রয়েছেন গোপনে। আবার কেউ ভিন্ন ভিন্ন দলে এতদিন গুপ্ত পরিচয় কাজ করলেও এবার তারা ধীরে ধীরে জাতির কাছে প্রকাশিত হচ্ছে। বিএনপি নামক দলটিকে আমরা চিনি দুভাবে। এক, শহীদ জিয়াউর রহমানের হাত ধরে স্বনির্ভর বাংলা গড়ার এক জনপ্রিয় দল, যে দলটির আজ পর্যন্ত মানুষের হৃদয়ে স্থান করছে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কল্যাণ রাষ্ট্র গড়ার স্বপ্নকে মাথায় রেখে। কিন্তু বর্তমান সময় এসে সেই বিএনপি ক্রমান্বয়ে, যদি আমি বলি যে ভিন্ন মতের গ্রিপে আটকে যাচ্ছে। এখন প্রশ্ন করবেন যে বিএনপি ভিন্ন মতের গ্রিপে আটকাচ্ছে কি করে? যারা আমার থাম্বনেল দেখেছেন, কয়েকটা ছবি দেখেছেন, বিগত 16 বছর যদি হিসেব করি, 18 বছরের অধিক সময় বিএনপি জামাত সহ 20 দলীয় জোট একটা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে লড়াই করেছে। বিএনপির অনেক নেতার প্রাণ চলে গেছে, জামাতের শীর্ষ নেতাদের প্রাণ গেছে। বিগত 16-17 বছরে বিএনপি এবং জামায়াতকে আমরা দেখিনি একে অপরের দিকে আঙুল তুলতে। বিষয়টা ভালো করে খেয়াল করবেন, বিগত যদি হিসেব করি 18 বছর, হাসিনার 16 বছর, আরো 2 বছর, আমরা বিএনপি এবং জামায়াতে ইসলামীকে দেখিনি একে অপরের দিকে আঙুল তুলতে, কিংবা বিএনপির একজন নেতাকে বলতে শুনিনি জামায়াত যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী বা রাজাকার। 18 বছরে বিএনপির কোন নেতার মুখে এই শব্দটা আমরা শুনিনি, কিন্তু এখন বিএনপি এই কথাটি বলছে। গত 18 বছর বিএনপি জামাত সম্মিলিত কেবল বলে গেছে শেখ হাসিনাকে, আওয়ামী লীগের শেখ হাসিনাকে বা আওয়ামী লীগের নেতাদের, কিন্তু তারা একে অপরকে কখনো কিছু বলেনি। প্রশ্ন করবেন তাহলে এখন কেন বলছে একে অপরকে? গত 18 বছর জামাত রাজাকার ছিল না বিএনপির চোখে, কিন্তু এখন রাজাকার কেন? এর একটা উত্তর আছে। উত্তরটা হলো, আওয়ামী লীগ যখন জামায়াতকে তার কোলে টেনে নিয়েছিল, জামাত তো অনেকের কোলে চড়ার একটা অভ্যাস আছে, জামাতে কম বেশি বোঝেন, কখনো বিএনপির কোলে চড়ে, কখনো আওয়ামী লীগের কোলে চড়ে। তো বিএনপির কোলে যখন চড়েছিল তখন আওয়ামী লীগ বলেছিল জামাতকে রাজাকার, আল বদর বা আরো অনেক কিছু। সেই জামাত যখন জামাতের কোল ছেড়ে, বিএনপির কোল ছেড়ে আওয়ামী লীগের কোলে চেপে বসলো, তখন বিএনপি জামায়াতকে রাজাকার বললো, কিন্তু আওয়ামী লীগ তাদেরকে রাজাকার বললো না। গল্পটা এখানে শেষ নয়। এরপর হাসিনার রেজিমের পরিবর্তনে 1/11 পর বিএনপি জামাত সহ বাকি দলগুলো 20 দলীয় জোট গঠন করলো। এরপর আমরা একে অপরকে কখনো শুনিনি রাজাকার বলতে, বরং তারা একে অপরের মিলে হাসিনাকে টাফ টাইম দেওয়ার জন্য 16টা বছর বিভিন্ন রকম আন্দোলন করেছে। দেশে জ্বালাও পড়াও হয়েছে, দেশে অসহযোগ হয়েছে, হরতাল হয়েছে, বহু কিছু হয়েছে। নেপথ্যে কে করেছে, কারা করেছে সেই বিশ্লেষণে না যায়, কিন্তু দেশে একটা বড়সড় আন্দোলন আমরা দেখেছি। এই আন্দোলনগুলো ছিল মানুষের, মানে কি বলে, দলীয় আন্দোলন, সর্বস্তরের মানুষের আন্দোলন না। সর্বস্তরের আন্দোলন বা বিপ্লব যেটি হয়েছে সেটি হলো 24-এ এসে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে। প্রশ্ন হলো, যখন 25-এ এসে বিএনপি জামাত, যারা প্রায় 18 বছর একজোটে ছিল, এক ঘরে ছিল, এক মতে ছিল, এক পথে ছিল, তারা এখন একে অপরকে টার্গেট করছে কেন? এর প্রধান কারণ হলো, আওয়ামী লীগ চলে গেছে এই মাঠ থেকে। বিএনপির প্রতিদ্বন্দ্বী বা বিএনপির সামনে চ্যালেঞ্জিং মুহূর্তে দাঁড়িয়ে গেছে, চ্যালেঞ্জিং পদে দাঁড়িয়ে গেছে, চ্যালেঞ্জিং চেয়ারে বসে গেছে জামাত ইসলাম। মাঠে আওয়ামী লীগ নেই। যেহেতু তাদের প্রধান শত্রু নেই, সেহেতু দুই বন্ধু এখন নিজেরাই শত্রু হয়ে গেছে, কারণ দুজনেরই দরকার ক্ষমতার চেয়ার। আমরা সাম্প্রতিক সময় যে বিষয়টি সর্বাধিক দেখছি, বিএনপির প্রতিটি সভা সমাবেশে ছাত্রদল, যুবদল, কৃষক দল, যত তাদের অঙ্গ সংগঠন আছে, গ্রাম, ইউনিয়ন, থানা, উপজেলা, জেলা, বিভাগ, রাজধানী, প্রত্যেকটি জায়গায় দেখছি স্লোগান একটি, রাজাকার। অথচ এই রাজাকার শব্দটি উচ্চারণ করে শেখ হাসিনা তার ক্ষমতার কফিনে শেষ পেরেকটি গেড়েছিলেন। ছাত্ররা এক সঙ্গে স্লোগান তুলেছিল, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। তো যে শেখ হাসিনা রাজাকার শব্দটি উচ্চারণ করে তার গদি হারালেন, সেই রাজাকার শব্দটি এখন বিএনপির প্রধান উপপাদ্য হয়ে গেছে। আসলে ঘটনাটা কি? যেহেতু আগামী নির্বাচনে বিএনপি এবং জামাত প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে, আওয়ামী লীগ নেই, তাই এই দুটো দল দুটো ন্যারেটিভ তৈরি করছে। বিএনপি তৈরি করছে জামাতের উপর রাজাকার ন্যারেটিভ,
জামায়াত বিএনপির উপর তৈরি করছে চাঁদাবাজ ন্যারেটিভ, অর্থাৎ একে অপরকে সাইজ করার জন্য, একে অপরে রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার জন্য, একে অপরকে ঘায়েল করার জন্য তারা ন্যারেটিভ তৈরিতে ব্যস্ত। যেহেতু জামায়াত ইসলামী একটু পরিচ্ছন্ন রাজনৈতিক দল, আদর্শিক রাজনৈতিক দল, তাদের মধ্যে সচরাচর দুর্নীতি বা যেটাকে আমরা বলি রাজনৈতিক সন্ত্রাসবাদ, মানে পেশি শক্তির ব্যবহার, কালো টাকার ব্যবহার, এগুলো কম। তাই জামায়াতকে কোনো ন্যারেটিভে আটকাতে পারছে না অন্য দলগুলো। তাই 54 বছর আগে একটি ইস্যুকে তারা আবার টেনে আনছে, যেটা আওয়ামী লীগ একই কাজে টেনে এনেছিল, যুদ্ধাপরাধী অথবা রাজাকার, আল বদর, এইসব ওয়ার্ড। কিন্তু 5 তারিখের পর বিএনপির ঘাড়ে চেপে গেছে চাঁদাবাজ ন্যারেটিভ। এখন এটাকে বিএনপি মুছবে কি করে? মুছতে গিয়ে বিএনপি যে আমাদের এগেনস্টে, সেই অর্থে কোনো ন্যারেটিভ পাচ্ছে না। আর বিএনপি আসলে ন্যারেটিভ তৈরিতে সেইভাবে পারঙ্গম নয়। ন্যারেটিভ তৈরি করতে পারে বামেরা, ন্যারেটিভ তৈরি করতে পারে ইসলামিস্টরা, কিন্তু বিএনপি যেহেতু অনেকগুলো মানুষের মতামত নিয়ে কি বলবো, একটু শান্ত কিসিমের, একটু ভদ্র কিসিমের, অথবা কি বলবো একটু গোবেচারা টাইপের দল, তো তারা আসলে ন্যারেটিভ না পেয়ে ওই আওয়ামী লীগের ন্যারেটিভ গুলো এখন আওড়াচ্ছে। আসেন মূল কথায় আসে। সাম্প্রতিক সময় অর্থাৎ 5 আগস্টের পর নতুন সরকার ক্ষমতায় বসার পর আমরা দেখলাম যে দুটো দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বা বিভাজন ক্রমান্বয়ে বাড়ছে। যখন এই রাষ্ট্র কিছু সংস্কার বিষয় ঐক্যমত্য কমিশন গঠন করলো, তখন থেকে দেখলাম বিএনপি এক ফর্মুলা দিচ্ছে, জামায়াত এক ফর্মুলা দিচ্ছে। আবার ইউনূস সরকার যে সংস্কারগুলো তুলেছে, অধিকাংশ ক্ষেত্রেই বিএনপি সহ অনেকগুলো দল, জামাত সহ অনেকগুলো দল মেনে নিয়েছে, কিন্তু সবগুলোর প্রধান প্রধান সংস্কারে বাগড়া দিয়েছে কে? আওয়ামী লীগ। বিএনপি তার 31 বা 32 দফা উল্লেখ করেছে, যা এখন এসে মনে হচ্ছে অনেক কিছুতেই বিএনপির না শব্দটা যোগ হয়ে গেছে। তার প্রধান কারণ, বিএনপির সামনে কোনো চ্যালেঞ্জিং প্রতিদ্বন্দ্বী নেই। ধরেন এখন যদি নির্বাচন হয়, এটুকু বলা যায় বিএনপি ক্ষমতা চলে আসবে আমরা মনে করছি, যদিও ভোটের দিন কি হবে বলা যাচ্ছে না, কারণ 18 বছর এই দেশে ভোট হয়নি। 18 বছরে বিশাল সংখ্যক একটা তরুণ গ্রুপ ভোটার হয়ে গেছে, আর পূর্বের অনেক বয়স্ক মানুষ মারা গেছে। তো এটা জনাব তারেক রহমান বলেছেন যে এবারের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্বাচন, কিন্তু এটা বিএনপি মনে করছে না। বিএনপি মনে করছে যে তাদের ভয়ে সবাই চলে আসে, বা সবচেয়ে বড় দল বিএনপি, আওয়ামী লীগ নেই মাঠে, আবার আওয়ামী লীগের ভোট তারা পেতে পারে, বা তারা মাসেল ব্যবহার করে, শক্তি ব্যবহার করে আওয়ামী লীগকে কেন্দ্র এনে ধানের শেষে ভোট দেওয়া হবে, এমনও পরিকল্পনা তাদের থাকতে পারে। তো সবকিছু মিলে বিএনপি মনে করছে তারা ক্ষমতায় আসবে। তো এই ক্ষেত্রে এখন আসলে জামায়াতকে তারা প্রতিদ্বন্দ্বী ভাবছে, প্রধান আওয়ামী লীগ না থাকার কারণে। আর জামাত এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে, বিএনপির এই নেগেটিভ প্রচারণা, এই রাজাকার ইস্যু বা এই ইস্যুগুলো দিয়ে জামাত বোঝাচ্ছে তার জনগণকে, দেখো আমাদের বিরুদ্ধে অন্য কোনো ন্যারেটিভ ওরা পাচ্ছে না। তাই 54 বছর আগে একটি মিথ্যে ন্যারেটিভ ওরা তৈরি করছে, এটা জামাত বলছে। আমাদের ওরা চাঁদাবাজি বলতে পারছে না, ধর্ষণ দল বা ধর্ষণ লীগ বলতে পারছে না, আমাদেরকে ওরা চুরি বাটপারি লুটপাটের কোনো অভিযোগ দিতে পারছে না। এই জন্য ওরা আমাদেরকে একটা আজগবি রাজাকার শব্দ ব্যবহার করছে। ওদের বিরুদ্ধে অনেক ন্যারেটিভ আছে, আমাদের বিরুদ্ধে এটা জামাত তার পাবলিকলি এখন বলা শুরু করেছে। তো বিষয়টা হলো কি, আওয়ামী লীগের ভোট টানার জন্য এখন বিএনপিকে কয়েকটা পথ বেছে নিতে হচ্ছে। এক, যারা বিগত সময় আওয়ামী লীগ করেছে, পরবর্তী বিএনপিতে এসছে, এদেরকে কি বিএনপি পরিকল্পিত মাঠে নামিয়েছে আওয়ামী লীগের ভোট টানার জন্য? বলা হচ্ছে বিএনপির অ্যাডভোকেট ফজলুর রহমান, হাবিব সাহেব, তারপর একজন আছেন, আরো নারী একজন ব্যক্তি আছেন, রুমিন, আমাদের রুমিন আপা সহ, এরা অনেকেই অনেকটা আওয়ামী লীগের সুরে কথা বলছেন। খোঁজ নিয়ে দেখেন এরা প্রত্যেকেই আওয়ামী লীগের ঘর থেকে উঠে এসছেন, এবং এদের রাজনীতির শুরুটা আওয়ামী লীগের ঘরেই হয়েছে। তো হাবিব সাহেব যখন বলেন, বিএনপির হাবিবুর রহমান যখন বলেন যে কি বলে, 2 সাপের 1 বিষ, নৌকা ধানের শীষ, যে স্লোগান তুলবে তার জিবা কেটে ফেলবেন, হাত কেটে ফেলবেন, এরপর মামলা হলে প্রয়োজন তার নামে হবে, এই সন্ত্রাসী কায়দায় কথাগুলো বলছেন, এটা কি বিএনপিকে অভয় দেওয়া হচ্ছে না বিএনপিকে পচানো হচ্ছে? বিএনপি যারা তরুণ নেতৃত্বে এসছেন বা যারা একটু শিক্ষিত সমাজ, তাদের সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে তারা এই লোকদের সমালোচনা করছেন। এরা বলছেন যে বিএনপিকে ডুবানোর জন্য এই কয়েকটা ব্যক্তি যথেষ্ট, আর কিছু লাগবে না। যখন জনাব তারেক রহমান বা বিএনপির হাইকমান্ড প্রতি মুহূর্তে চেষ্টা করছেন একটা সহনশীল রাজনীতি করতে, একটা সৌহার্দ্যের রাজনীতি, বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যখন তারেক রহমান তার প্রতিটি বক্তব্যে মানে তার যে পরিকল্পনাগুলো পেশ করছে, অসম্ভব সুন্দর গঠনমূলক, কিন্তু এই ব্যক্তিদের বক্তব্যের সাথে তারেক রহমানের বক্তব্যের কোনো মিল নেই। যে তারেক রহমান বা বেগম জিয়া বলেন জামাত শিবিরের যে নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে এরা মানবতা বিরোধী, যুদ্ধাপরাধী বা রাজাকার ছিলেন না, কিন্তু
বিএনপির অনেক নেতৃত্ব তাদেরকে রাজাকার বলছে। এখন দলের যে প্রধান ব্যক্তি বেগম খালেদা জিয়া, দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রধান ব্যক্তি জনাব তারেক রহমান যখন এই কথাগুলোকে নাকচ করেন, তখন দল কি করে কথাগুলো বলে? মূলত এটা একটা রাজনীতি। বলা হচ্ছে যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট রেজিমের কিছু পরিকল্পনা আছে। আওয়ামী লীগ দেশ সারা হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের বহু গুরুত্বপূর্ণ মাথা এখনো দেশে আছে, গোপনে আছে। পুলিশ তাদের ধরতে পারছে না, অথবা পুলিশকে বড় অঙ্কের টাকা দিয়ে তারা খুব নির্বিঘ্নে রয়ে গেছে, দুটোর একটা। তো এখন বলা হচ্ছে, দেখবেন বাংলাদেশে এই মুহূর্তে এনটিভি, বাংলাভিশন ছাড়া প্রতিটা টেলিভিশন আওয়ামী লীগ মালিকানাধীন। তো সাম্প্রতিক সময় টেলিভিশনগুলোর যে টক শো গুলো হচ্ছে, খুব ভালো করে খেয়াল করে দেখবেন বিএনপির যথেষ্ট জানাশোনা, মেধাবী, প্রজ্ঞাবান ব্যক্তি আছেন যারা রাজনীতি নিয়ে দুর্দান্ত লেকচার দিতে পারেন, আলোচনা করতে পারেন, মানুষের মগজে বাংলাদেশের রাজনীতির একটা পজিটিভ থিঙ্ক তৈরি করতে পারে। এরা দেখেন ঘরের কোনায় পড়ে আছে, এদেরকে ডাকছে না টেলিভিশনগুলো। কারণ টেলিভিশনগুলো টার্গেট হলো এমন কাউকে ডেকে আনতে হবে যারা বিএনপি এবং আওয়ামী লীগকে বিএনপি এবং জামাতকে লাগিয়ে দেবে। অর্থাৎ টকশোতে বসে বিএনপির সাইনবোর্ডধারী গুপ্ত আওয়ামী লীগ, মানে যারা বিএনপি করছেন, বড় বড় পদে আছেন কিন্তু গুপ্ত আওয়ামী লীগ, তাদেরকে টকশোতে পরিকল্পিত টেলিভিশনগুলোর কর্তারা নিয়ে আসছেন, উপস্থাপিকেরা নিয়ে আসছেন। দেশে এত কিছু ঘটছে, তাদেরকে প্রশ্নই করা হয় জামাত আর শিবিরকে নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর নির্বাচনে সব দল একজোট হয়ে গেছে, বা সব দলের সুর এক, বিপরীতে দাঁড়িয়ে আছে শিবির। ঘটনা কোনটা? আসলে উদ্দেশ্যটা কি? ধরেন ফজলুর রহমান, হাবিব, রুমিন ফারহান বা আরো যারা, মাসুদ কামাল সহ যারা রয়েছেন, তাদের 5 তারিখের পর বক্তব্যগুলো খুব ভালো করে নোট করেন, খেয়াল করবেন। তারা একটা আওয়ামী লীগের সমালোচনা করছে না, তারা সব সমালোচনা করছে কাদের? জামায়াতের। বিগত 16 বছর যারা আন্দোলন করলো, গুম হলো, খুন হলো, বিএনপি এক প্রকার আশা ছেড়ে দিয়েছিল যার জীবনে বিএনপি রাজনৈতিকভাবে ক্ষমতায় আসতে পারে। আওয়ামী লীগ যেভাবে তার মিশন ভীষণ বাস্তবায়নে লং টার্মে দেশটাকে কি বলবো তাদের পকেটে বন্দী করে ফেলেছে, বিএনপি নেতারা হতাশ হয়ে পড়েছিল, জামাত নেতারা হতাশ হয়ে পড়েছিল। এই বিপ্লবটি 24-এর বিপ্লব না হলে আজকে হয়তো আওয়ামী লীগের নিষ্পেষণে শিকার থাকতো এরা। কিন্তু সেই সব নেতারা সমালোচনা করছে কার? জামাতের। আওয়ামী লীগ নেতারা কথা বলছে না। রুমিনকে শুনছেন? শুনছেন না। আবার গজিয়ে ওঠা কিছু বামপন্থীরা হঠাৎ বিএনপি সেজে ফেলছে। আমরা যারা বিগত সময় যথেষ্ট নির্যাতন ভোগ করেছি, দেশ ছেড়েছি, বহু রকম জীবনের মানে মূল্যবান সময়গুলো হারিয়ে ফেলেছি, আমরা এগুলো প্রকাশ করি কম, এটা নিজেকে প্রচার করে তুলতে চাই না। দেশটা তো আমাদের কাছে সবার আগে, ব্যক্তিগত নিজের জীবনটা আগে না। সাম্প্রতিক সময় আমেরিকা থেকে বিরানি আলম, নাকি তার নাম, তিনি নিজেই ঘোষণা দিয়েছেন বিরানির দোকান দেবেন। তিনি দেখবেন ডাকসু নির্বাচন নিয়ে খুব কি বলবো অ্যাগ্রেসিভ পোস্ট করছেন। মানে এই মুহূর্তে যে মালগুলো বাতিল মাল বা যেগুলো বামের মাল, তারা কৌশলে বিএনপি সাজতেছে। এই বিরানি আলমরা এমন ভাবে কথা বলছে, মনে হচ্ছে যে এরা যুগের পর যুগ বিএনপি করেছে, এরা বিএনপির জন্য অনেক কিছু করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে। মূলত হলো নেপথ্যে একটি কাজ চলছে, খুব মন দিয়ে আজকের আলোচনাটা শুনবেন। দুটো শক্তি কাজ করছে। একটি শক্তি হলো তৃতীয় পক্ষ, যারা 111-এর মতো ক্ষমতায় বসতে চায়। দ্বিতীয় শক্তিটি হলো আওয়ামী লীগ এবং দিল্লি। আওয়ামী লীগ এবং দিল্লি পরিকল্পিতভাবে কিছু আধা কাজরা বিএনপিকে কিনে ফেলেছে। তাদেরকে অর্থায়ন করে বলা হচ্ছে, তোমরা টেলিভিশনগুলোতে, সোশ্যাল মিডিয়াগুলোতে প্রতিদিন এই কথাগুলো প্রচার শুরু করো, যাতে করে জামাত বিএনপির মধ্যে আর ঐক্য তৈরি না হয়, যাতে করে এই নির্বাচনটি বানচাল হয়ে যায়। এমন ভাবে তোমরা কটূক্তি করো, বিএনপি একটু উগ্র হয়ে যাবে, জামাত একটু উগ্র হয়ে যাবে, তারপর তাদের মধ্যে রাজপথে লড়াই শুরু হবে। তারা যখন দুর্বল হবে, তখন আমরা এই যে 1-1.5 বছর বা 2 বছর আমরা শক্তি সঞ্চয় করেছি আত্মগোপনে থেকে, আমরা একসাথে মাঠে নামবো। তাই ফজলু পাগলাকে মাঠে নামিয়ে দিয়েছে, হাবিব সাহেবকে, একজন বড় চাঁদাবাজ নাকি হাবিব, অনেক গণমাধ্যমে দেখেছি, তাকে মাঠে নামিয়েছে, রুমিনকে নামিয়েছে, বিরানি আলমকে নামিয়েছে, মাসুদ কামালকে নামিয়েছে, এরকম আরো অনেকে নামছে। এখন বিরানি আলমকে দেখলে অনেক বিএনপি মনে করেন আমাদের লোক। ভাই, 18 নির্বাচনের পর বিরানি আলম হঠাৎ করে স্টপ হয়ে গেলেন কেন? প্রশ্ন করেছেন? কারণ একটা মোটা অ্যামাউন্ট তাদেরকে দিয়ে এসছে আমেরিকাতে কোন একটি এজেন্সি। বলা হয়েছে আর বিএনপি ক্ষমতায় আসবে না, আওয়ামী লীগ চিরকাল থাকবে ক্ষমতায়। তাই তারেক রহমানের সবচেয়ে বেশি কটূক্তিকারী একজন সাংবাদিক, নোংরা ভাষা যিনি কটূক্তি করতেন, সেই বিরানি আলম হঠাৎ করে বিএনপির বুদ্ধিজীবী বা পণ্ডিত সেজে গেছে। আর বিএনপির কিছু মাথা মোটা লোক আছে, সবাই না, কিছু। আমরা এই যে কথাগুলো বলছি, এখন আমাদেরকে ট্যাগ দেবে, হ্যাঁ আপনি তো অমুক দলের, আপনি তমুক দলের। ভাই, আমি কোন দলের? আমি তোমাকে জবাব দেবো না, আমি তোমাকে জবাব দিতে বাধ্য নই।
তুমি কোন দলে সেইটা আমি আগে চিন্তা করছি। প্রচুর আওয়ামী বামপন্থী বা ফ্যাসিস্টদের দোসররা আইডিতে নাম পরিবর্তন করেছে, পূর্বের পোস্ট ডিলিট করে ফেলেছে, ফেক আইডি খুলেছেন, জিয়াউর রহমান খালেদা জিয়ার ছবি দিয়ে আইডি খুলেছেন। এখন তারা সাচ্চা বিএনপি সেজে এই বিপ্লবের অংশীজনদের মধ্যে বিভাজন করার জন্য বিরোধ লাগাবার চেষ্টা করছেন। কখনো তারা বিএনপির সাথে জামাতকে, কখনো এনসিপি কে, আদার্স দলগুলোকে টেনে আছে। আর অনেকে বুঝতে পারছেন না যে আসলে এরা কারা। ফেক আইডি, কার ছবি নেট থেকে নিয়ে ছবি দিয়ে খোলা হয়েছে। আবার অনেকেই আছেন যারা আওয়ামী লীগ করেছেন বিগত সময়, কিন্তু সকল পোস্ট ডিলিট করে দিয়ে তারা এখন বিএনপি সেজে গেছেন। তো 18 নির্বাচনে সুবিধা পাওয়া বিরানি আলমরা, যারা বাংলাদেশ থেকে এজেন্সির মাধ্যমে হাসিনার ঘরের থেকে প্রচুর অঙ্কে টাকা পেয়ে আমেরিকাতে অনেক সম্পদের মালিক হয়েছে, তারা সেই মিশনে আবার নেমে গেছে। কি করে? তারা কিন্তু বিএনপির পক্ষে জামাতের এগেনস্টে বলছে। বিএনপি মনে করছে এরা তো আমাদের ওন করছে, আমাদের পক্ষে। আসলে না, এদের উদ্দেশ্যটা হলো এই ঐক্যে ফাটল ধরা, এদেরকে দুর্বল করা। মাসুদ কামালকে এতদিন মনে হতো আওয়ামী লীগের সমালোচক, তিনি অল্প হোক কম হোক সহজ করে হোক আওয়ামী লীগের সমালোচনা করতেন। এখন তিনি কার সমালোচনা করছেন? আওয়ামী লীগের নাম উচ্চারণ করছেন। ভুলে গেছেন 16 বছর। তার মানে এদেরকে ফিফথ কলামের মাধ্যমে মেনটেন করতো বিদেশি এজেন্সি। আমি ফিফথ কলাম নিয়ে লাইভ করেছিলাম অলিভ ভাইয়ের সাথে, আপনাদের মনে আছে। সংক্ষেপে একটু আপনাদের বলে দিই। মোসাদ বা বড় বড় গোয়েন্দা সংস্থা হোক সেটা তাদের একটা ফিফথ কলাম থাকে, এটাকে বলে ফিফথ কলাম। মূলত এরা রাষ্ট্রের সেলিব্রিটি, বুদ্ধিজীবী, শিক্ষক, নায়ক, নায়িকা, শিল্পী, বিভিন্ন রাজনীতিবিদ, বিভিন্ন পেশাজীবী, গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে টার্গেট করে। এদেরকে অর্থায়ন করে এরা এদের মানে পারপাস সাব করার জন্য ব্যবহার করে। যেমন কলিমুল্লাহ গ্রেপ্তার হয়েছে, তিনি ছিলেন ফিফথ কলামের ব্যক্তি। যেমন প্রথম আলো, ডেইলি স্টার ফিফথ কলামের। এরা বিদেশি এজেন্সির হয়ে কাজ করে। দেখবেন বাংলাদেশের যদি কোনো মাদ্রাসা পুড়িয়ে দেন, মসজিদে কোনো হামলা হয়, শাহরিয়ার কবিরা কখনো কথা বলতেন না। যখনই একটা হিন্দু পরিবারে পরিকল্পিত আক্রমণ হতো, কারণ হিন্দুকে আক্রমণ করছে, এটাকে জামাত আর বিএনপির ঘাড়ে চাপিয়ে দিয়ে শাহরিয়ার কবিররা অ্যাক্টিভ হয়ে যেতেন রাস্তায়। সকল ওই গ্রুপ নেমে যেতেন মাঠে, নারীরা পুরুষরা দাঁড়ায় মুখে কাপড় লাগায় এটা করে ওইটা করে প্রতিবাদ করতেন। কান ধরার প্রতিবাদ করছে নারায়ণগঞ্জের ঘটনা মনে আছে? এরা হলো সব ফিফথ কলামের লোক। এরা ওই মোসাদ বলি, বলি, এই এজেন্ট, মানে এটার এজেন্ট হিসেবে কাজ করে। তো নায়ক নায়িকা যেটা বলি, পৃথিবীর বহু দেশে ফিফথ কলামকে এভাবেই অ্যাক্টিভ রাখে। ধরেন প্রফেসর ইউনূস যদি বাংলাদেশের কল্যাণে একটা বড় পদক্ষেপ নিতে চায়, এই ফিফথ কলামের আন্ডারে সব লোক মাঠে নেমে যাবে। হোক সেটা ডক্টর তুষার মটকু, তো দেখবেন নেমে যাবে প্রথম আলো, দেখবেন নেমে যাবে আমাদের কি বলে নারী নেত্রীরা, খুশি কবির এরা নেমে যাবে, আরো অনেক রোকেয়া প্রাচীরা নেমে যাবে। কেন নেমে যাবে? তারা ওই এজেন্সির ফিফথ কলামের লোক। তো রাষ্ট্রকে দেখবেন, এগুলো পৃথিবীর সব দেশেই আছে এই ফিফথ কলাম। এই এজেন্সিগুলো এদেরকে ব্যবহার করে, এদের মূল মাসোয়ারা আসে ওই এজেন্সির কাছ থেকে। ধরেন আমি আপনি যত চিল্লাচিল্লি করি, কালকে প্রথম আলো একটা শিরোনাম যদি করে বড় কিছু, বাংলাদেশে কিন্তু অনেক কিছু ঘটে যাবে। তাই প্রথম আলোর অর্থায়ন কারা করে? ওই কিংবা মোসাদ, মানে ফিফথ কলাম তারা। এইভাবে বাংলাদেশে এই মুহূর্তে আন্তর্জাতিক এস্টাবলিশমেন্ট এবং তাদের এজেন্সির ফিফথ কলাম খুব স্ট্রং। তো কেন মাঝে মাঝে আমার মনে হয় যে ইউনূস কি আবার ফিফথ কলামের লোক কিনা, সেরকমই অনেক সময় অভিযোগ, মানে সন্দেহ হয়। এটা নিয়ে আমার কোনো প্রমাণ নেই, অথবা এটা আমি বলতে চাই না। তো মূলত এই মুহূর্তে টেলিভিশনগুলোতে দেখছেন যে সেই আওয়ামী লোকেরা, গুপ্ত আওয়ামী লীগেরা বিএনপি সেজে, বিএনপি বেগম জিয়ার উপদেষ্টা, ওই নেতা সেজে, তাদের টকশোর ভাষা একটাই, জামায়াত জামায়াত জামায়াত। ভাই আপনার কাছ থেকে আমরা চাই কি? বিএনপিকে আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে, আপনি কিভাবে রাষ্ট্র সাজাবেন? আপনার প্রতিটি বক্তব্য আমরা কাগজে নোট করব। আপনার প্রতিটি বক্তব্যে এই দেশ তৈরি হবে, এই দেশের পিলার গুলো মজবুত হবে। 16 বছর ধরে হাসিনা যে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছেন, এই দেশটাকে আমরা কিভাবে গড়বো তার পরিকল্পনা তৈরি করবেন। এখনো সেই কাদা ছোড়াছুড়ি রাজনীতি কেন করছে? বোঝা যাচ্ছে। আবার যে টেলিভিশনগুলোর উপস্থাপিকরা, টেলিভিশনের নেপথ্যে এখনো বসে আছে হাসিনার ফ্যাসিস্ট রিজিমের দোসররা, তারা পরিকল্পিত সেই লোকগুলোকে ডাকছে। কেন ডাকছে? যাতে তারা জামাতের বিরুদ্ধে বলে, জামাত আবার বিএনপির বিরুদ্ধে বলে, বাস লেগে যাক। লেগে গেলে কি হবে? মারামারি, কামড়াকামড়ি, আন্দোলন, রাজপথ জ্বালা পড়া, আওয়ামী লীগ ঢুকে পড়বে। 2 নম্বরে ফেব্রুয়ারিতে নির্বাচন। এই নির্বাচনটা বন্ধের জন্য কাজ চলছে। আর এই ফিফথ কলামের পাশাপাশি এই গুপ্ত আওয়ামী লীগরা যারা বিএনপি সেজে বসে আছে, এরা এখন কাজ করছে। যে কোনো ভাবে এরা জামাতকে বোঝাচ্ছে বিএনপি তোমাদের নির্বাচন করতে দেবেই না, কেন্দ্র সব দখল। এরা কিন্তু জামাতেরও বলছে যে, জামাতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কালকে কি বলেছেন, তারা এখন রাজপথে আন্দোলনে নামবেন। তারা উচ্চকক্ষ নিম্নকক্ষে PR4 যদি সরকার না মানে, এবং জুলাই সনদে তারা সিগনেচার করবেন না। কেন? যে বিষয়গুলো বাদ দিয়েছে সেগুলো সম্পৃক্ত না করে
তারা এখন সমাধান করবেন রাজপথ। তার মানে জামাত রাজপথে নামার ঘোষণা দিয়ে বসেছেন। জামাত সহ বাকি দলগুলো যদি নির্বাচনে না যায়, নির্বাচন সম্ভব হবে? হবে না। আবার এনসিপি কে দুইটা ভাগে বিভক্ত করার চেষ্টা করছে ফিফথ কলাম। নাহিদদেরকে বলা হচ্ছে বিএনপিতে আসো, আরেকটা গ্রুপকে বলা হচ্ছে জামাতে যাও। এটাও ফিফথ কলামের কাজ। এখন যেটা হচ্ছে, দুটো শক্তি কাজ করছে। এক, জুলাই বিপ্লবের অংশীজনদের মধ্যে লাগিয়ে দিতে হবে, দিয়ে দেশে এমন একটা পরিস্থিতি তৈরি করবে, ধরেন জামাত একটা প্রোগ্রাম কল করবে, একটা বোম্বিং হবে, এজেন্সি করবে, যে কোনো বিদেশি হোক দেশি হোক এজেন্সি করবে, 10 জন লোক মারা যাবে, ব্যাস দেশ অচল, ভাঙচুর শুরু হয়ে যাবে। একজন নেতাকে শুট করবে নেপথ্য থেকে স্নাইপাররা। আগামী দিনে এই কাজগুলো ঘটবে। বিএনপির সমাবেশে একটা প্রোগ্রাম করবে, সেখানে ঠাস করে মেরে ফেলবে একজনকে বা কোনো নেতাকে টার্গেট করবে। যে কারণে তারেক রহমান দেশে আসতে ভয় পাচ্ছেন। এখন পর্যন্ত তিনি দেশে আসছেন না কেন, এই প্রশ্নের উত্তর খোঁজেন। তো বিষয়টা হলো, বাংলাদেশের মধ্যে এই কয়েকটি পক্ষ এখনো কাজ করছে। তারা চাইছে দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে গিয়ে তৃতীয় পক্ষ যেন ক্ষমতায় আসে, আর তারাই আওয়ামী লীগকে ইস্টাবলিশ করবে, অথবা তারাই ক্ষমতায় থাকবে। আর আওয়ামী লীগ চাইছে কোনোভাবে জামাত শিবির যেন আর এক চেয়ারে বসতে না পারে, এক রুমে বসতে না পারে, তারা যেন সমঝোতা করতে না পারে। তাই তাদের এজেন্ট গুলো যারা বিএনপির গুপ্ত বিএনপি হয়ে গেছে, মানে গুপ্ত আওয়ামী লীগ বিএনপির ঘরে রয়েছে, তাদেরকে মাঠে নামিয়ে দিয়েছে। এখন জনাব তারেক রহমান এবং বিএনপির স্থায়ী কমিটিকে বুঝতে হবে, এই হাবিব, রুমিন কিংবা ফজু পাগলাদের এই কথা বিএনপির কি একটা ভোট বাড়ে? বাড়ে না, বরং বিএনপির প্রতিদিন ভোট কমছে। বিএনপির মধ্যে যারা সুইং, বিএনপির মধ্যে যারা একটু নিউট্রাল, বিএনপির মধ্যে যারা জিয়াউর রহমান, বেগম জিয়া বা তারেক রহমানকে দেখে বিএনপির ধানের শীষে ভোট দেন, তারা অনেকে হতাশ, কারণ এরা এই বিভাজনের বাইরে থাকতে চান। এখন বিএনপির জন্য 3টা পরামর্শ। এক, যারা এই বিভাজন তৈরি করছেন দ্রুত তাদেরকে বহিষ্কার করার ব্যবস্থা করেন, অথবা তাদের কণ্ঠকে সেন্সরের মধ্যে ফেলে দেন, তারা কি বলতে পারবে কি বলতে পারবে না। নাম্বার 2, যারা বাম ঘরের লোক ছিল বা যারা কোশ্চিনকালে কখনো বিএনপি বা ছাত্রদল করেনি, হঠাৎ করে বিএনপি সেজে গেছে, তাদের এই বিএনপি সাজার প্রবণতাকে পজিটিভ অর্থে না, এটাকে সন্দেহের চোখে বা ষড়যন্ত্র হিসেবে দেখবে। আমি অনেক জামাতিকে দেখতে পাচ্ছি যারা একসময় জামাত করেছেন, হঠাৎ করে ফেসবুকে তারা বিএনপি সেজে গেছেন। একটা জিনিস বুঝবেন, যারা এখন ভয়ঙ্কর ভাবে বিএনপিকে সাপোর্ট করবে, সন্দেহ করবেন এরা অন্য কোনো ঘরের লোক। যারা ভয়ঙ্কর ভাবে বিএনপিকে সাপোর্ট করবে, বিএনপি সকল অন্যায়কে সাপোর্ট করে যাবে, এরা কিন্তু বিএনপির না, এরাই খেলাটা খেলছেন। যদি বিএনপিকে ভালোবাসেন কেউ, বিএনপি সমালোচনা করবেন, বিএনপির ভুলগুলো তুলে ধরবেন। জনাব তারেক রহমান এই কথাটি বারবার বলেছেন। তো বিএনপির ভুলগুলো তুলে ধরলে তো বিএনপি সংশোধন হবে। কিন্তু যখন ফজু পাগলা কিছু বলবে, দেখবেন আমাকে কমেন্ট করবে অনেক আওয়ামী লীগ, বিএনপি সাথে এখন কমেন্ট করবে, আপনি তো রাজাকার, আপনি তো আলবদর, আপনি তো ওইটা, আমাকে বলবে। আমি কি সেটা জনাব তারেক রহমান জানে, আপনাকে আমার জবাব দিতে হবে না। তো এখন বিষয়টা হলো, আমাদেরকে মাথায় রাখতে হবে আওয়ামী লীগ যেন কোনোভাবেই জুলাই বিপ্লবের অংশীজনের মধ্যে ফাটল ধরাতে না পারে। এক, যারা অতিমাত্রায় বিএনপি সাজবে, যারা অতিমাত্রায় জামাত শিবিরকে গালাগালি করতে দেখবেন, বিভিন্ন রকম ফেক কার্ড ব্যবহার করবে, ধরে নেবেন এরা বিএনপির বিরুদ্ধে জামাতকে ন্যারেটিভ তৈরির সুযোগ দিচ্ছে। ধরেন হঠাৎ করে শাহবাগে বা ঢাকা বিশ্ববিদ্যালয় নিজামী মুজাহিদের ছবি সরানোর জন্য চাপ দিল বামেরা, আর ছাত্রদল প্রেস রিলিজ জারি করে দিল। পরের দিনই খালেদা জিয়ার ছবি জামাত ছবি টানিয়ে দিল, সঙ্গে সঙ্গে একটা ন্যারেটিভ তৈরি করলো। কি জামাত হাসিনার কোর্টে যদি জামাতের এই নেতারা অপরাধী হয়, তাহলে খালেদা জিয়া এতিমের টাকা চুরি করেছেন, তারেক রহমান মানি লন্ডারিং করেছেন, বা 21 গ্রেনেড হামলা জড়িত, এই ন্যারেটিভটা কে জামাতকে তুলে দিল? ওরাই। খেয়াল করবেন, মানে যেখানে তারেক রহমান বেগম জিয়া একটা সমাধান করে দিয়ে গেছেন, সেখানে হঠাৎ করে এই কাজগুলো কারা করছেন? জামাতকে ন্যারেটিভ তুলে দিচ্ছেন তারা, যেন জামাত বিএনপিকে কটূক্তি করে। আবার বিএনপি আর জামাত লেগে যাচ্ছে। নেপথ্যে বামেরা হলো সবচেয়ে ভয়ঙ্কর। শয়তানকে বিশ্বাস করলে বামদের বিশ্বাস করবেন না, এই কথাটা আপনাদের বলে দেখেন। আমি বাম থেকে উঠে এসেছি, ইউনিয়ন করে এসেছি, বগুড়াতে ছাত্র ইউনিয়ন করে উঠে এসেছি। আমি বামদের আমি খুব ভালো চিনি, পিনাকি দাও ভালো চিনি, কারণ সেও বাম করে উঠে এসছে। তো বিষয়টা হলো যে, গেল 2টা বিষয়। 3 নম্বর বিষয়, টেলিভিশন টক শোতে যে এইসব টেলিভিশন উপস্থাপিকা পরিকল্পিত বিএনপি জামাতের মধ্যে লাগালাগির চিন্তা করছে, দেখবেন এরা কিন্তু বিএনপি সেজে প্রশ্ন করছে জামাতের এগেনস্টে। এরা একটাও বিএনপি না, এরা জামাত না, এরা আওয়ামী লীগের, এরা হলো আওয়ামী লীগের, কিন্তু প্রশ্নগুলো করছে বিএনপি, খুশি হচ্ছে উপস্থাপিকা আমাদের দলে মনে হয়। আসলে না, এরা যে কোন খেলা খেলছে, ক্রাম বুটের মতো খেলছে, এখান থেকে গুটি মারে ওই পকেটে লেগে এই পকেটে চলে আসে। এদের খেলাটা হলো এখন মাইন্ড গেম। এরা আমাদের সাথে একটা মাইন্ড গেম খেলছে, আমাদের মধ্যে বিভাজন তৈরির জন্য খেলছে। 4 নম্বর, এই মুহূর্তে ঐক্য যদি থাকে, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কেউ আটকাতে পারবে না। কিন্তু বিএনপিকে তারা এসে বলছে আপনারা বিএনপি জামাতের এই দাবি একটাও মানবে না, জামাতকে এসে বলছে বিএনপির এই দাবি একটাও মানবে না। এবং এই 2 দল দাবি না মানতে মানতে মানতে, ঠিক মনে আছে 1-11-এর কথা,
প্রতিদিন বেগম জিয়াকে আওয়ামী লীগ চাপ দিত। তখন আমি চ্যানেল ওয়ানে চাকরি করেছি, খুব কাছ থেকে অনেক কিছু দেখেছি। তো চ্যানেল ওয়ানে সাংবাদিকতা করার কল্যাণে অনেক মাফিয়াদের দেখতাম। তো বেগম জিয়াকে একটা গ্রুপ এসে বোঝা দেন আওয়ামী লীগের এই দাবি মানা যাবে না, কিন্তু বেগম জিয়া মেনেছেন অনেক দাবি। যখনই দাবি মানতেন আওয়ামী লীগ দেখতো আয় হ্যাঁ দাবি তো মেনে ফেলছে, তখন আরেকটা দাবি তুলতো। এই করতে 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 শেষ পর্যন্ত 111 নামিয়েছিল। কারণ তৃতীয় পক্ষ চাইছিল বিএনপি এবং আওয়ামী লীগ যেন কোনো দাবি না মানে, একে অপরের মধ্যে লেগে যায়। শেষ পর্যন্ত লাগিয়ে দিয়ে 111 আসলো এবং সর্বশেষ আওয়ামী লীগকে ক্ষমতা এনে এই ফ্যাসিস্ট রেজিমের সৃষ্টি হলো। ওই ইতিহাসটা মনে রাখবেন। বেগম জিয়া একদম স্পষ্ট আমাকে বলেছিলেন, তার অফিসে যখন গিয়েছিলাম 1-to-1 বৈঠকে, বলেছিলেন যে আমাকে এই পরামর্শগুলো দেওয়া হতো যে এই দাবি মানলে এটা হবে, এই দাবি মানলে এটা হবে, এই দাবি মানলে। পরবর্তী দেখছি ওই ব্যক্তিরই আওয়ামী লীগের হয়ে কাজ করছেন, পরবর্তী দেখছি ওই লোকেরাই আওয়ামী লীগের সুরে কথা বলেছেন। তখন তারা বিএনপি সেজেছিল, এগুলো তারা বুঝে উঠতে পারেনি। কিন্তু বেগম জিয়া অনেক দাবি মেনেছিলেন, আপনাদের মনে আছে। কিন্তু আওয়ামী লীগ একটার পর একটা দাবি তুলতো, একটা মানলে আরেকটা, একটা মানলে আরেকটা। কারণ আওয়ামী লীগ আর বিএনপিকে নিয়ে খেলেছিল তৃতীয় পক্ষ। এখন সেই পক্ষটা আবারও অ্যাক্টিভ হচ্ছে, এখন অনেক সুরে কথা বলবে। আমার এই বক্তব্য সুরে হয়তো জামাতের বিরুদ্ধে মনে হবে, বিএনপির বিরুদ্ধে মনে হবে, আপনাদের যে যে দল করে তার বিরুদ্ধে মনে হবে। কিন্তু বাস্তবিক সত্যটা কি জানেন? আমাদের দেশ নিয়ে একটা মাস্টার প্ল্যান চলছে অনেকগুলো পক্ষের। 18-20 বছর যদি বিএনপি জামাত একসঙ্গে সংসার করতে পারে, রাষ্ট্র গঠনে, রাষ্ট্র সংস্কারে, রাষ্ট্রকে এগিয়ে নিতে, ফ্যাসিস্ট রিজিমকে কবর দিতে, তারা কেন একসাথে থাকতে পারবে না? জামাত বিএনপি তারা যদি একটা জাতীয় সরকারে আসে, অথবা তারা যদি সরকার বা বিরোধী মতেও আসে, খুব পরিকল্পিত প্ল্যান করে কাজ করে, আওয়ামী লীগ ইহ জগতে বাংলাদেশে দাঁড়াতে পারবে না। কিন্তু এই বিএনপি আর জামাতকে তাদের এই সহমর্মিতা, এই কি বলবো, তাদের মধ্যে যে রাজনৈতিক শিষ্টাচার, এটা ধরে রাখতে দেবে না। তাই আবারও বলছি, সবাই সতর্ক থাকে। অতিমাত্রা যারা বিএনপির প্রশংসা করবে, অতিমাত্রা যারা জামাত শিবিরের সমালোচনা করে বিএনপি শাস্তি চাইবে, অথবা যা বিএনপি সমালোচনা করে জামাত শিবির শাস্তি চাইবে, এদেরকে বিশ্বাস করবেন না। কারণ এরা সবাই নেপথ্য থেকে বাংলাদেশের মধ্যে একটা বড় ফাটল ধরাতে চায়। আর বিএনপিকে বলবো, গুপ্ত আওয়ামী লীগ থেকে সাবধান থাকেন। এদেরকে দ্রুত আপনারাই প্রতিহত করবেন, নতুবা এরাই বাংলাদেশকে আগামী দিনে বড় বিপদে নেবে। এরাই কিন্তু ন্যারেটিভ তৈরি করে। এরা জামাতকে খোঁচা মারলে জামাত তারেক জিয়া আর খালেদা জিয়াকে নিয়ে উল্টাপাল্টা বলা শুরু করে। দেখবেন এই ন্যারেটিভ কারা তৈরি করছে। তাই বলবো, জামাতের ভাইদের আর বিএনপির ভাইদের বুঝে শুনে পা বাড়ান। দেশ নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। এই কথাগুলো এখন শুনবেন না, পরবর্তী বিপদে পড়লে শুনেও লাভ হবে না। 16 বছর আপনারা অন্ধকারে ছিলেন, এবার বিপদটা আসলে হবে আজীবনের অন্ধকারত্ব। অতএব একটা সুন্দর আকাশের জন্য, একটা সুন্দর সকালের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। আল্লাহ হাফেজ।